হ্যালো বন্ধুরা, সিনেকথনে আপনাদের স্বাগত। ডাক্তার ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের অন্ধকার ল্যাবরেটরিতে জন্ম নিয়েছিল এক নামহীন প্রাণী। কিন্তু কে বেশি দানব, স্রষ্টা নাকি সৃষ্টি? সিনেকথনে আজ আমরা এক্সপ্লেন করব সেই ক্লাসিক হরর সাইফাই ফ্র্যাঙ্কেনস্টাইন। এই গল্পটি 1857 সালের। গল্পের শুরুতে আমরা একটি জাহাজ দেখতে পাই যা বরফের মধ্যে আটকে আছে। সেই জাহাজের ক্যাপ্টেন অ্যাডসন তার সমস্ত সৈন্যদের জাহাজটিকে বরফ থেকে বের করার জন্য নির্দেশ দিচ্ছেন। কিন্তু অনেক চেষ্টা করার পরেও জাহাজটি বের হচ্ছিল না। তারা বুঝতে পারছিল না এখন কি করবে। কিন্তু ঠিক তখনই রাতে হঠাৎ করে তারা গুলির শব্দ শুনতে পায়। অ্যাডসন নিচে নেমে এসে দূর থেকে একটি আলো দেখতে পান। ক্যাপ্টেন তার সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছান এবং তখন সেখানে একটি আহত লোককে খুঁজে পান। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই সেখানে কোনো মনস্টারের চিৎকার শোনা যায়। ক্যাপ্টেন সেই লোকটিকে নিয়ে জাহাজের দিকে দৌড়ান। এরপর সবাই দেখে যে তাদের পেছনে একটি মনস্টার আসছে। সেটিকে থামানোর জন্য সবাই গুলি চালায়, কিন্তু সেই মনস্টারের ওপর কোনো প্রভাব পড়ছিল না। মনস্টারটি সেই লোকটির দিকে এগিয়ে আসছিল। ক্যাপ্টেনের নির্দেশে সবাই তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু গুলি বা অন্য কোনো আঘাতের কোনো প্রভাবই পড়ছিল না। ক্যাপ্টেন বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন, এবং তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। তিনি মনস্টারের চারপাশের বরফ ভেঙে দেন এবং মনস্টারটি পানির নিচে চলে যায়। ক্যাপ্টেন মনে করেন যে মনস্টারটি হয়তো মারা গেছে, এবং এখন তিনি সেই লোকটির কাছে যান। লোকটিরও জ্ঞান ফিরে এসেছে এবং সে জানায় যে তার নাম ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। কিন্তু সে খুব ভয় পেয়েছিল। সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে সেই শয়তানটা কোথায়, সে তোমাদের কতজন লোককে মেরেছে। তখন ক্যাপ্টেন ভিক্টরকে বোঝান যে তারা সেই শয়তানকে মেরে ফেলেছে। কিন্তু ভিক্টর চিৎকার করে ওঠে যে সে মরতে পারে না, তাকে কেউ মারতে পারে না, সে আবার এখানে আসবে। সে তোমাদের পিছু ছাড়বে না যতক্ষণ না তোমরা আমাকে তার হাতে তুলে দিচ্ছ। ভিক্টরের এই ভয় দেখে ক্যাপ্টেনেরও অদ্ভুত লাগে যে আসলে সেই মনস্টারটি কে। ক্যাপ্টেন ভিক্টরকে জিজ্ঞাসা করেন যে তুমি কে এবং এই মনস্টারটি কেন তোমার পেছনে লেগেছে। এবং এখান থেকেই ভিক্টর ক্যাপ্টেনকে তার নিজের গল্প শোনাতে শুরু করেন। ভিক্টরের বাবা লিও একজন অত্যন্ত বিখ্যাত এবং সফল সার্জন ছিলেন, এবং তিনি টাকার জন্য ভিক্টরের মা ক্লেয়ারকে বিয়ে করেছিলেন। কিন্তু তিনি ক্লেয়ার বা ভিক্টর কাউকেই ভালোবাসতেন না। লিও চাইতেন যে তার ছেলে তারপরে একজন বিখ্যাত সার্জন হোক, তাই তিনি তার ছেলেকে পড়াতেন এবং তার সাথে কঠোর ব্যবহার করতেন। ভিক্টর তার বাবাকে পছন্দ করতেন না, কিন্তু তিনি তার মাকে খুব ভালোবাসতেন। কিন্তু একদিন তার ছোট ভাইকে জন্ম দেবার সময় তার মা মারা যান। এই শোক ভিক্টরের মন ও মস্তিষ্কে গভীর ছাপ ফেলে। সে বুঝতে পারছিল না যে তার বাবা এত বড় সার্জন হয়েও কেন তার মাকে বাঁচাতে পারলেন না। তার ছোট ভাইটির নাম ছিল উইলিয়াম। তার বাবা উইলিয়ামকে ভালোবাসতেন, কিন্তু ভিক্টরকে ঘৃণা করতেন। ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে এবং ভিক্টর সবসময় ভাবতেন যে কেন তার বাবা তার মাকে বাঁচাতে পারলেন না। একদিন তিনি তার বাবাকে জিজ্ঞাসা করেই ফেলেন। তখন তার বাবা তাকে বলেন যে প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যু হবেই, কেউ অমর নয়। বাবার এই কথা শুনে ভিক্টরের খুব রাগ হয়, এবং তখন তিনি এই সিদ্ধান্ত নেন যে তিনি মৃত্যুকে হারাবেন এবং তার বাবার চেয়েও ভালো ও সফল সার্জন হবেন। তার জীবনে এখন একটি লক্ষ্য, মৃত্যুকে পরাজিত করা। ধীরে ধীরে সময় পার হতে থাকে। ভিক্টর এবং তার পরিবারের ওপর বিপর্যয়ের পাহাড় নেমে আসে। তাদের খেতে আগুন লাগে, তাদের টাকা ফুরিয়ে যেতে থাকে, এবং লিও এই আঘাত সহ্য করতে পারেননি। লিও এই পৃথিবী ছেড়ে চলে যান। এখন ভিক্টর এবং উইলিয়াম একা। উইলিয়াম তার আত্মীয়দের কাছে লন্ডনে চলে যায়, কিন্তু ভিক্টর তখনও সেই একই আবেগ ও জেদ নিয়েছিলেন যে তাকে মৃত্যুকে হারাতেই হবে। তিনি মেডিকেল কলেজে চলে যান এবং অনেক বছর পড়াশোনা করার পর অবশেষে ভিক্টর এমন একটি আবিষ্কার করেন যার মাধ্যমে তিনি যে কোনো মৃতদেহকে জীবিত করতে পারবেন। অনেক বছর পেরিয়ে গেছে এবং ভিক্টর এখন বড় সার্জন। তিনি মেডিকেল কলেজকে দেখান যে একজন দোকানদার, যিনি কিছুদিন আগে মারা গেছেন, তিনি তার শরীর ব্যবহার করেছেন এবং সেই শরীরে বিভিন্ন মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ জুড়েছেন, এবং এখন তিনি এটিকে জীবিত করবেন। এবং আশ্চর্য বিষয় হলো, ভিক্টর সেই মৃতদেহকে দুটি ব্যাটারির সাহায্যে কারেন্ট দিয়ে জীবিত করে দেন, তাকে চলতে সক্ষম করে তোলেন। যেখানে একদিকে ভিক্টর খুব খুশি ছিলেন যে তিনি এই অলৌকিক কাজটি করেছেন, অন্যদিকে সবাই মনে করত যে এটি একটি মিথ্যা, একটি ভণ্ডামি, এবং কেউই ভিক্টরকে বিশ্বাস করত না। সবাই ভিক্টরকে প্রত্যাখ্যান করে। কিন্তু একদিন তার সাথে হেনরিক নামের একজনের দেখা হয়। তিনি ভিক্টরকে জানান যে তার ভাইয়ের মেয়ে এলিজাবেথ ভিক্টরের ভাই উইলিয়ামকে বিয়ে করতে চলেছে। হেনরিক উইলিয়ামের কাছ থেকে ভিক্টর সম্পর্কে অনেক কিছু শুনেছেন এবং তার পরীক্ষা নিরীক্ষার সম্পর্কেও শুনেছেন।
হেনরিকের ভিক্টরের ওপর পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি একটি মৃতদেহকে জীবিত করতে পারেন, তিনি একটি নতুন মানুষ তৈরি করতে পারেন। হেনরিক ভিক্টরকে বলেন যে তার কাছে প্রচুর টাকা আছে এবং তিনি ভিক্টরকে তার সব টাকা দেবেন, কিন্তু তার জন্য ভিক্টরকে তার সাথে হাত মেলাতে হবে। হেনরিকের কথা শুনে ভিক্টরও অবাক হয়ে যান, কিন্তু ভিক্টরের কাছে অন্য কোনো বিকল্প ছিল না। তিনি রাজি হয়ে যান। অবশেষে হেনরিক ভিক্টরকে তার বাড়িতে নিয়ে যান। সেখানে উইলিয়াম এবং এলিজাবেথ দুজনেই আসে। উইলিয়াম একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছিল এবং সেও ভিক্টরের প্রকল্পে বিনিয়োগ করতে চাইত, আর হেনরিক তো ধনীই ছিলেন। এই দুজনের সহযোগিতা পেয়ে ভিক্টর খুব খুশি হন। তবে তার চেয়েও বেশি খুশি হন এলিজাবেথের সাথে দেখা করে। সে ছিল খুব ভালো ও মহৎ হৃদয়ের মেয়ে এবং ভিক্টর ধীরে ধীরে তার প্রেমে পড়তে শুরু করেন। এখন ধীরে ধীরে সময় কাটতে থাকে। হেনরিক এবং উইলিয়াম ভিক্টরের কাজের জন্য তাকে একটি টাওয়ার দেন এবং ভিক্টরের কথা মতো সেই টাওয়ারে ভিক্টরের প্রয়োজনীয় সবকিছু, ব্যাটারি, সরঞ্জাম, ল্যাব সবকিছু লাগিয়ে দেন। ভিক্টরের কিছু লাশও দরকার ছিল, হেনরিক সেটারও ব্যবস্থা করেন। যেখানে একদিকে উইলিয়াম এবং হেনরিক ভিক্টরের ল্যাব তৈরি করছিলেন, অন্যদিকে ভিক্টর ধীরে ধীরে এলিজাবেথের দিকে আকৃষ্ট হচ্ছিলেন। তিনি এলিজাবেথের সাথে দেখা করেন এবং এলিজাবেথও বুঝতে পারেন যে ভিক্টর তাকে ভালোবাসেন। শুরুতে সবকিছু খুব ভালোভাবেই চলছিল, কিন্তু এখন সময় পার হতে শুরু করেছে এবং ভিক্টরের পরীক্ষা তখনও সফল হয়নি। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। আর এখন যুদ্ধ শুরু হতে চলেছে। হেনরিক ভিক্টরকে জানান যে তারা যে জায়গাতে আছে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধের পরে যেই সৈন্যরা মারা যাবে তারা আনিতে ভেসে এই দিকে আসবে। তখন তারা তাদের শরীর ব্যবহার করতে পারবে। ভিক্টর রাজি হয়ে যান। ধীরে ধীরে সময় কাটে। ভিক্টর আলাদা আলাদা সৈন্যের শরীর জুড়ে একটি নিখুঁত শরীর তৈরি করেন, কিন্তু ক্রিয়েচারের শরীরে এখনো প্রাণ দেওয়া বাকি ছিল এবং এর জন্য তারা একটি ঝড়ো রাতের অপেক্ষায় ছিলেন। ভিক্টরের পরিকল্পনা খুব পরিষ্কার ছিল যে তিনি আকাশের বিদ্যুৎ টেনে ক্রিয়েচারের শরীরে দেবেন, যার ফলে তার শরীরের ব্যাটারি চার্জ হবে এবং ক্রিয়েচারের শরীরে প্রাণ আসবে। অবশেষে সেই রাতও আসে, যার জন্য ভিক্টর অপেক্ষা করছিলেন। ভিক্টর হেনরিককে ডাকতে যান, কিন্তু তখনই তিনি দেখেন যে হেনরিক খুব অসুস্থ। তখন হেনরিক তাকে সব সত্যি কথা জানান যে কেন তিনি ভিক্টরকে সাহায্য করছেন। তিনি ভিক্টরকে জানান যে তিনি মরতে চলেছেন, তার একটি রোগ হয়েছে এবং তার হাতে আর বেশি সময় নেই। তিনি শুধু চান যে ভিক্টর যে কোনোভাবে ক্রিয়েচারের শরীরটা তাকে দিয়ে দেয়, কিন্তু ভিক্টর এটি করতে রাজি হননি। ভিক্টর এবং হেনরিকের মধ্যে তর্ক হয় এবং ধাক্কাধাক্কিতে হেনরিক টাওয়ার থেকে নিচে পড়ে মারা যান। কিন্তু ভিক্টরের এসবের জন্য সময় ছিল না। ঝড় এসে গিয়েছিল এবং অবশেষে ভিক্টর ঝড়ের বিদ্যুৎ ক্রিয়েচারের শরীরে দেন, কিন্তু ক্রিয়েচার নড়াচড়া করে না এবং ভিক্টরের মনে হয় যে তিনি হয়তো আরও একবার ব্যর্থ হয়েছেন। হতাশ হয়ে ভিক্টর ঘুমিয়ে পড়েন। কিন্তু পরের দিন যখন তার চোখ খোলে তখন তার সামনে ক্রিয়েচার দাঁড়িয়েছিল। ক্রিয়েচারকে দেখে ভিক্টর চমকে যান যে সে জীবিত হয়ে উঠেছে, কিন্তু ক্রিয়েচার যেন একটি নতুন শিশুর মতো। সে বুঝতে পারছিল না যে সে কে, তাকে কি করতে হবে। সে কোনো কিছুর সম্পর্কেই জানত না। ভিক্টর ধীরে ধীরে তাকে সব বোঝান যে এটা সূর্য, এটা জল, এটা তুমি, এটা আমি। ভিক্টর তাকে বলেন যে তার নাম ভিক্টর এবং তিনি তাকে তৈরি করেছেন। আর ক্রিয়েচার শুধু একটি নাম বলে, ভিক্টর, ভিক্টর, ভিক্টর। ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং ক্রিয়েচারের আচরণে কোনো পরিবর্তন আসে না। সে শুধু একটি শব্দ বলতো, ভিক্টর, এছাড়া আর কিচ্ছু না। ধীরে ধীরে ভিক্টরের মনে হতে থাকে যে সে হয়তো বোকা, তার মধ্যে কোনো সাধারণ জ্ঞান নেই, হয়তো তার পরীক্ষা ব্যর্থ হয়েছে। সে বুঝতে পারছিল না কি করবেন। কিন্তু তখনই হেনরিককে খুঁজতে খুঁজতে উইলিয়াম এবং এলিজাবেথ সেই টাওয়ারে আসেন। নিজের ভাইকে এতদিন পর দেখে ভিক্টর খুব খুশি হন। তিনি উইলিয়ামের সাথে কথা বলছিলেন এবং তখনই এলিজাবেথ নিচের বেসমেন্টে কারোর আওয়াজ শুনতে পান। এলিজাবেথ নিচে যান এবং অবশেষে তিনি ক্রিয়েচারকে দেখতে পান। তিনি দেখেন যে ভিক্টর ক্রিয়েচারকে বেঁধে রেখেছেন। তিনি ঘাবড়ে গিয়ে উপরে দৌড়ে আসেন এবং তখন ভিক্টর এলিজাবেথ এবং উইলিয়ামকে সবকিছু বলে দেন। তবে তিনি হেনরিকের মৃত্যুর কথা তখনও কাউকে জানাননি। ক্রিয়েচারকে দেখে উইলিয়াম খুব খুশি হয় যে তার ভাই যা বলেছিল সে তা করে দেখিয়েছে। সে একটি মৃতদেহকে জীবিত করেছে। কিন্তু এলিজাবেথের ক্রিয়েচারের জন্য খুব দয়া হয় যে ভিক্টর তার সাথে এটা কি করেছে, তাকে বেঁধে রেখেছে, কেন তার সাথে এমন ব্যবহার করে, সেও তো একজন মানুষ। এবং ধীরে ধীরে এলিজাবেথ ক্রিয়েচারের কাছাকাছি যেতে শুরু করেন। তার ক্রিয়েচারের প্রতি ভালোবাসা জন্ম নিতে শুরু করে, আর এটা দেখে ভিক্টরের ঈর্ষা হতে শুরু করে এবং ক্রিয়েচারের প্রতি তার ঘৃণা জন্ম হয়। তিনি পরিকল্পনা করেন যে তিনি ক্রিয়েচারকে মেরে ফেলবেন, কিন্তু তার আগে তাকে উইলিয়াম এবং এলিজাবেথকে এখান থেকে সরাতে হবে। তিনি উইলিয়ামকে সবকিছু বলে দেন যে হেনরিক মারা গেছেন এবং এই ক্রিয়েচার একজন বোকা, তাকে শেষ করা খুব জরুরি, কারণ এই শয়তান যদি বেঁচে যায় তাহলে সে হয়তো সবাইকে মেরে ফেলবে। উইলিয়াম তার ভাইয়ের কথা মেনে যায়। সে এলিজাবেথকে নিয়ে চলে যায় এবং ভিক্টর পুরো টাওয়ারে আগুন লাগিয়ে দেওয়ার প্রস্তুতি নেন।
তিনি ক্রিয়েচারের কাছে যান এবং তাকে বলেন যে এমন কিছু বলো যাতে আমি তোমাকে ক্ষমা করে দিই। এবং তখন ক্রিয়েচার এলিজাবেথের নাম নেয়। এটা শুনে ভিক্টরের আরও রাগ হয় এবং তিনি টাওয়ারে আগুন ধরিয়ে দেন। ক্রিয়েচার চিৎকার করতে থাকে, কিন্তু ভিক্টর তাকে বাঁচাতে যান না। সেই বিস্ফোরণে ভিক্টরেরও পা খারাপ হয়ে যায়। কিন্তু এর পরে কি হলো, কিভাবে ক্রিয়েচারটি বাঁচলো, গল্পটি আমাদের আরও একবার বর্তমানে নিয়ে আসে। ভিক্টর ক্যাপ্টেনকে তার বাকি গল্প শোনানোর আগেই মনস্টার সেই কেবিনে পৌঁছে যায়। ক্যাপ্টেন মনস্টারকে থামানোর চেষ্টা করেন, কিন্তু কেউ মনস্টারকে থামাতে পারছিল না। ক্যাপ্টেন চিৎকার করে ওঠেন, মেরে ফেলো আমাকে এবং প্রমাণ করো যে ভিক্টর যা বলেছিল তুমি তাই, তুমি একজন শয়তান। ক্যাপ্টেনের কথা শুনে মনস্টারের খুব খারাপ লাগে এবং সে বলে যে ঠিক আছে, তুমি ভিক্টরের গল্প শুনেছ তো, এবার তুমি আমার গল্প শোনো এবং সিদ্ধান্ত নাও যে কে ভুল ছিল, আমি না ভিক্টর। এবং এখন শুরু হয় মনস্টারের গল্প। সেই বিস্ফোরণে ভিক্টর সেখান থেকে পালিয়ে যান, কিন্তু ক্রিয়েচার তখনও আগুনের মাঝে আটকে ছিল। তখনই ক্রিয়েচারের নজর একটি কাটারের দিকে যায় এবং সে সেই কাটার ব্যবহার করে টাওয়ার থেকে বেরিয়ে যায়। সে টাওয়ার থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কোথায় যাবে, কি করবে। সে জঙ্গলের দিকে যায়, যেখানে একজন শিকারী তাকে দেখে নেয়। সে তার উপর হামলা করে। তখন ক্রিয়েচার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে একটি বাড়ি দেখতে পায় এবং সেই বাড়ির বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে মানুষের আওয়াজ আসে এবং তখন সে দেখে যে এই বাড়িটি সেই শিকারীর যে জঙ্গলে ছিল। এই বাড়িতে সেই শিকারী তার পরিবার নিয়ে থাকতো, তার স্ত্রী, তার ভাই, তার মেয়ে এবং তার বাবা, যিনি খুবই বৃদ্ধ ছিলেন এবং চোখে দেখতে পেতেন না। ক্রিয়েচারের যাওয়ার কোনো রাস্তা ছিল না, কোনো জায়গা ছিল না, তাই সে লুকিয়ে তাদের বেসমেন্টে থাকতে শুরু করে। সেই অন্ধ লোকটি তার নাতনিকে গল্প শোনাতো, তাকে পড়তে শেখাতো, আর ক্রিয়েচারও সেই অন্ধ লোকটির সব কথা শুনতো এবং ধীরে ধীরে সেও কথা বলা শিখতে শুরু করে। এখন ক্রিয়েচার নিজেকে এই পরিবারেরই অংশ ভাবতে শুরু করে। সে বুঝতে পারছিল না যে সে এমন কি করবে যাতে এই পরিবার তাকে আপন করে নেয়। তখন সেই পরিবারকে সাহায্য করার চেষ্টা করে। যখন এই পরিবার রাতে ঘুমিয়ে পড়ত, তখন সে তাদের জন্য কাঠ কাটত, বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা করত, আর পরিবারের লোকজন মনে করত যে হয়তো জঙ্গলের কোনো ভালো আত্মাই কাজ করছে। তারাও খুশি থাকতো, আর ক্রিয়েচারও খুশি মনে তাদের বেসমেন্টে লুকিয়ে থাকতো। এখন ধীরে ধীরে শীতকাল আসছিল এবং শিকারী তার পুরো পরিবারকে নিয়ে এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু অন্ধ লোকটি তার ছেলেকে বোঝায় যে তোমরা যাও, আমি এই বাড়িতেই থাকবো। শিকারী তো চলে যায়, কিন্তু এখন সেই অন্ধ লোকটি বাড়িতে একা। ক্রিয়েচার ভাবে যে হয়তো আমি এখন তার কাছে যেতে পারি, তার সাথে কথা বলতে পারি। অবশেষে সে সাহস জুগিয়ে তার কাছে যায় এবং সেই অন্ধ লোকটিও ক্রিয়েচারকে চিনতে পারে যে এই সেই যে এতদিন ধরে তাদের বেসমেন্টে লুকিয়েছিল এবং তাদের সাহায্য করত। এখন ক্রিয়েচার এবং সেই অন্ধ লোকটির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সেই অন্ধ লোকটি ক্রিয়েচারকে খাবার, পড়ার জন্য কাপড় এবং বই দিত। সে সব বই পড়ে ফেলে এবং ধীরে ধীরে সেই লোকটি তার একজন ভালো বন্ধু হয়ে ওঠে। একদিন সেই অন্ধ লোকটি ক্রিয়েচারকে জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে এসেছো, কিন্তু সেই বিস্ফোরণের পর ক্রিয়েচারের কিছু মনে ছিল না যে তাকে কে তৈরি করেছে এবং সে কোথা থেকে এসেছে। শুধু তার একটি নাম মনে ছিল, ভিক্টর। সেই অন্ধ লোকটি ক্রিয়েচারকে বোঝায় যে যাও, খুঁজে বের করো যে তুমি কোথা থেকে এসেছো এবং তোমাকে কে তৈরি করেছে। সেই লোকটির কথা মেনে অবশেষে ক্রিয়েচার তার স্মৃতি অনুসরণ করে সেই টাওয়ারে পৌঁছয় যেখান থেকে সে বেরিয়েছিল, এবং তখন তার সব কিছু মনে পড়ে যায় যে তাকে কে তৈরি করেছিল এবং কেন। আর এই সব মনে করে তার খুব খারাপ লাগে। সে সেই অন্ধ লোকটির কাছে যায়, কিন্তু এখন দেরি হয়ে গেছে। তাদের বাড়িতে নেকড়েরা ঢুকে পড়েছে এবং তারা অন্ধ লোকটির উপর হামলা করেছে। সেই নেকড়েরা ক্রিয়েচারের উপরও হামলা করার চেষ্টা করে, কিন্তু ক্রিয়েচার খুবই শক্তিশালী ছিল। সে সেই নেকড়েদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন সেই অন্ধ লোকটি মরতে যাচ্ছে, আর ঠিক এই সময় তার পরিবারও সেখানে আসে এবং তাদের মনে হয় যে হয়তো ক্রিয়েচারই এই অন্ধ লোকটিকে মেরেছে। তারা ক্রিয়েচারের ওপর হামলা করে। ক্রিয়েচার এই লোকদের ক্ষতি করতে চাইতো না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। সে অনুভব করে যে সবার একটি পরিবার আছে, কিন্তু আমি একা। আমার কি হবে? আমি মরতেও পারি না যে মরে এই কষ্ট থেকে মুক্তি পাবো। এবং তখন ক্রিয়েচার এই সিদ্ধান্ত নেয় যে সে ভিক্টরের কাছে যাবে এবং ভিক্টরকে বলবে যে তার জন্য একটি সঙ্গী তৈরি করে দিক যে তার সাথে থাকবে। অবশেষে সে ভিক্টরকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে পৌঁছে যায়। আজ উইলিয়াম এবং এলিজাবেথের বিয়ে। এলিজাবেথ যে আজও ক্রিয়েচারকে মনে করে এবং এখন সে ভিক্টরকে ঘৃণা করে, কিন্তু ভিক্টরের এইসবের কোনো পরোয়া নেই। সে তার ঘরে তৈরি হচ্ছে এবং অবশেষে তার সামনে ক্রিয়েচার আসে। ক্রিয়েচারকে কথা বলতে দেখে ভিক্টরও চমকে যান।
এবং তখন ক্রিয়েচার ভিক্টরকে বলে যে দয়া করে আমার জন্য একজন সঙ্গী তৈরি করে দাও, আমি আর একা থাকতে চাই না। কিন্তু ভিক্টর ঈর্ষার এবং রাগের বশে তাকে না করে দেয়। তার এই বিষয়ে ঈর্ষা ছিল যে কিভাবে এলিজাবেথকে ভালোবাসতে পারে, এ তো একটা দানব, এবং এই কারণে ভিক্টর ক্রিয়েচারকে সাহায্য করেন না। এখন ক্রিয়েচারেরও রাগ হয়, সে ভিক্টরের উপর হামলা শুরু করে। ভাঙচুরের আওয়াজ আসতে থাকে এবং এলিজাবেথও উপরের ঘরে পৌঁছয় এবং অবশেষে তিনি ক্রিয়েচারকে দেখতে পান। সে খুব খুশি যে ক্রিয়েচার ফিরে এসেছে। ঠিক এই সময়ে ভিক্টর হামলা করে এবং ক্রিয়েচারকে বাঁচানোর চেষ্টায় এলিজাবেথ মারা যান। এটা দেখে ক্রিয়েচারের খুব রাগ হয়, সে সবাইয়ের ওপর হামলা করে এবং এই হামলায় উইলিয়ামও আহত হন এবং ক্রিয়েচার এলিজাবেথকে নিয়ে সেখান থেকে চলে যায়। ভিক্টর দেখেন যে তার ভাই মারা গেছে এবং এলিজাবেথকে ক্রিয়েচার নিয়ে চলে গেছে, সেও বাঁচবে না। এখন তার রাগ হচ্ছে, তাকে যে কোনো মূল্যে তার প্রতিশোধ নিতেই হবে। সে ক্রিয়েচারের সন্ধানে যায় এবং অবশেষে তাকে খুঁজেও পায়। ক্রিয়েচার তাকে জানায় যে এলিজাবেথ মারা গেছে, কিন্তু এখন তারও আর জীবিত থাকতে ইচ্ছা নেই। হয় ভিক্টর তাকে মারুক, নয়তো সে ভিক্টরকে এত কষ্ট দেবে যে ভিক্টর তার কষ্ট থেকে কখনো মুক্তি পাবে না। ক্রিয়েচার ভিক্টরকে আঘাত করে এবং বলে যে যখন তোমার ক্ষত সেরে যাবে তখন আমি তোমাকে আরও ক্ষত এবং কষ্ট দিতে অবশ্যই আসব। এবং তারপর ক্রিয়েচার সেখান থেকে চলে যায়। এখন ভিক্টর এবং ক্রিয়েচারের দুজনেরই একটাই লক্ষ্য ছিল, পরস্পরকে কষ্ট দেওয়া। ক্রিয়েচারের পিছু করতে করতে ভিক্টর বরফের ঝলের মধ্যে এগিয়ে চলেন। কয়েক মাস কেটে যায় এবং অবশেষে সেই রাত আসে। মনে আছে তো সেই রাত, যে রাতে ক্যাপ্টেন ভিক্টরকে খুঁজে পেয়েছিলেন। ভিক্টর একটি তাঁবুতে আছেন এবং ক্রিয়েচার আরও একবার ভিক্টরের ওপর হামলা করে। ভিক্টর এবারও ক্রিয়েচারকে মারার চেষ্টা করেন, কিন্তু যেমনটা আমরা জানি ক্রিয়েচার মরতে পারে না, সে আবার বেজে ওঠে। আর তারপরের গল্প তো আমরা জানি যে এরপর কি হয়েছিল। গল্পটি আরও একবার বর্তমানে ফিরে আসে। এখন ক্রিয়েচার ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে, বলো আমার কি ভুল ছিল? ভিক্টর আমাকে তৈরি করলো, কিন্তু আমি একজন শয়তান না, একজন মানুষ হয়ে উঠলাম। আমি শুধু একটাই ইচ্ছা করেছিলাম যে ভিক্টর আমার সঙ্গী তৈরি করে দিক, যে আমার সাথে থাকবে, কিন্তু ভিক্টর এটা করতে অস্বীকার করলো। তখন আমি ক্রিয়েচারের কাছে মৃত্যু চাইলাম, আর এখন আমি বুঝতে পেরেছি যে ভিক্টরও আমাকে মারতে পারে না। আমি কি করব? আমার কি ভুল ছিল? ক্রিয়েচারের এই গল্প শুনে ভিক্টর এবং ক্যাপ্টেন দুজনেরই খুব দুঃখ হয়। ভিক্টরও তার ভুলগুলির জন্য অনুশোচনা হয়। সে ক্রিয়েচারের কাছে ক্ষমা চান এবং তাকে বোঝান যে যদি তুমি মৃত্যু না পাও তাহলে তুমি বেঁচে থাকো, লোকেদের সাহায্য করো, তোমার জীবন যাপন করো এবং আমাকে ক্ষমা করে দাও। ক্রিয়েচারও বুঝতে পেরেছিল যে ভিক্টর আর বাঁচবেন না, কিন্তু মরার আগে ক্রিয়েচার ভিক্টরকে ক্ষমা করে দেন এবং তারপর ভিক্টর এই পৃথিবী ছেড়ে চলে যান। ক্যাপ্টেন বুঝতে পেরেছিলেন যে ক্রিয়েচার একজন খুব ভালো মানুষ। ক্যাপ্টেন তাকে পূর্ণ সম্মানের সাথে জাহাজ থেকে বাইরে পাঠান, কিন্তু যাবার আগে ক্রিয়েচার ক্যাপ্টেনের জাহাজটিকেও বরফ থেকে বের করে দেন এবং অনেক সৈন্য এবং ক্যাপ্টেনেরও জীবন বাঁচান। তারা তো সেখান থেকে চলে যায়, কিন্তু অ্যাডাম এখনও এই পৃথিবীতেই আছেন। ফ্র্যাঙ্কেনস্টাইনের এই সৃষ্টি কি কেবলই প্রকৃতির প্রতিশোধ? বিজ্ঞান নাকি প্রকৃতি? কার হাতে ছিল সৃষ্টির লাগাম? আপনার ভাবনা কি আমাদের জানান কমেন্টে। সিনেকথনের সঙ্গে থাকুন, আরও গভীর সিনেমা এক্সপ্লেনেশন নিয়ে ফিরছি।